কোর্টের এখতিয়ারে আসে না। তার ফলে হয় কি, যে যারা স্পিকার হন তারা কিন্তু ফেলেই রেখে দেন, হ্যাঁ আজকে করছি কালকে করছি বলে ফেলে রেখে দেন, এবং আজকের একটা উনি করলো তার সব জবাব পাওয়া গেল না, উনি আসেননি, এরকম করে ডিলে করতেই থাকেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আমরা একই জিনিস দেখেছি যে মুকুল রায় এবং অন্য যারা রয়েছেন আরও 3-4 জন যারা বিজেপির টিকিটে জিতেছিলেন, একজন বোধহয় সুমন কাঞ্জিলাল নামে আছেন, একজন তন্ময় ঘোষ নামে আছেন, আর একজন তাপসী মণ্ডল আছেন, এরা বিজেপির টিকিটে জিতে অন্য পার্টিতে চলে গিয়েছিলেন। এখন মুকুল রায়ের বিরুদ্ধে যে কেসটা হয়েছে, সরকার বলছেন, বিধানসভা স্পিকার বলছেন উনি বিজেপিতেই আছেন, বিজেপি বলছে না ছেড়ে চলে গেছেন, এখন ওনাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানও করিয়ে দেওয়া হয়েছিল। এই সব এর মধ্যে একটা সরকার এইভাবেই বোঝাবার চেষ্টা করছিল, বিধানসভার স্পিকারও সেই পথে গিয়ে বলার চেষ্টা করছিলেন যে না এরা কেউ দলত্যাগ করেনি, কিন্তু আসলে তারা দলত্যাগ করেছে। তারা অন্য পার্টিতে গিয়ে পতাকা নিয়েছেন, সে হ্যাঁ অন্য পার্টির মিটিংয়ে হাজির হচ্ছেন। তাহলে দলত্যাগ কীভাবে হয়? এটা যখন কোর্টে গিয়ে হাজির হয়েছে, কোর্ট কিন্তু যারা এই পিটিশন করেছিলেন তাদের দাবি মেনে নিয়েছে এবং তাদের সদস্যপদ খারিজ হয়ে গেছে। আমার যতদূর জানা আছে তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই প্রথমই বিধায়ক খারিজ হয়ে গেলেন, যিনি অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী তার সদস্যপদ কেড়ে নেওয়া হলো। সবচেয়ে অবাক করা ব্যাপার যে মুকুল রায় তো দীর্ঘদিনের কংগ্রেসই করতেন, ওনার তো উচিত ছিল, বিজেপি উনি ত্যাগ করেছেন ঠিক আছে, এটা ওনার নিজস্ব সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে মানে বিধানসভা থেকে পদত্যাগ করাটাই ওনার নিয়ম হওয়া উচিত। কারণ অ্যান্টি ডিফেকশন ল বলছে যে আপনি যদি দলত্যাগ করেন 1/3 যারা আপনার সেই নতুন দলের লোকদের নিয়ে চলে যেতে হবে, সেটা উনি করেননি, একাই চলে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে দলত্যাগ বিরোধী আইনে উনি একেবারেই আটকে পড়েছেন। স্পিকার মানেননি, রাজ্য সরকার মানেনি, কিন্তু হাইকোর্ট কিন্তু বলছে যে না দলত্যাগ হয়েছে। এটা কিন্তু ধাক্কা পেল, যারা ভবিষ্যতে যারা এই যে আরও 3 জনের নাম বললাম তারাও বিপদে থাকবেন। এইটা রায়টাকে ব্যবহার করে অন্যদেরকেও, যারা এই ভবিষ্যতে যাবেন তাদেরকেও ব্যবহৃত হতে পারে। সুতরাং একটা কড়া বার্তা কিন্তু হাইকোর্ট দিয়েছে যে আইন যেটা আছে সেই অনুযায়ী তোমাকে দলত্যাগ করতে হবে, নিজের খেয়াল খুশি মতন স্বার্থের নিরিখে তুমি দলত্যাগ করতে পারো। তবে যে স্ট্র্যাটেজিটা সরকারের তরফে বা তৃণমূল দলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ভয় পাইয়ে দাও, এমনভাবে ভয় পাইয়ে দাও যে এরা বলবে না এসআইআর করা যাবে না, এসআইআর ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। সুতরাং যে মানুষ মারা যাচ্ছে তারা সবাইকেই বলা হবে যে এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। এরকম একটা যদি বার্তা ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো নির্বাচন কমিশন ভয় পেয়ে হয়তো বলবে যে না আমাদের নির্বাচনের মধ্যে এটা করা যাবে না, আমরা পরে করবো, এসআইআরটা মুলতবি রইল, এরকম একটা ধারণা তাদের তৈরি হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন বদ্ধপরিকর যে এসআইআরটা করা অত্যন্ত জরুরি, গণতন্ত্রকে বাঁচাতে গেলে সংবিধানের যে অধিকার তাদের দিয়েছে 324 অনুযায়ী তাদেরকে এটা করতেই হবে। তারা কিন্তু কোনোভাবেই ভয় পায়নি এবং দেখা গেছে একই প্রক্রিয়ায় বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। সেখানে দেখুন 47 লক্ষ মানুষের, ইনফ্যাক্ট 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, একটাও কিন্তু অ্যাপিল আসে। নির্বাচন কমিশন তারা জানিয়েছে একটাও সেখানে অ্যাপিল নেই। অর্থাৎ মানুষ যাদের নাম বাদ গেছে তারা মোটামুটি বুঝে গিয়েছেন যে তারা যদি জীবিত থাকেন বুঝে গেছেন যে সঠিক কারণে গেছে, বা যারা মারা গিয়ে থাকে বা ভুতুরে হয় বোঝার তো তাদের প্রয়োজন জায়গা নেই।